নমস্কার, অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের সাথে নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুষঙ্গে রত্নাবলী রূপরূ। এবারের পর্ব বড্ড খিটখিট করি। সঙ্গে রয়েছেন আমার প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয় মনোবিদ ডক্টর অনুতমা বন্দ্যোপাধ্যায়। অনুতমা, তোকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ রত্নাবলী। শোন, বরাবরের মতন প্রচুর চিঠি এসেছে, বরাবরের থেকে বেশি, তাই না? কাগজ নিয়ে বসেছো। হ্যাঁ, মানে জেমস ক্লিপে হয়ে যায়, এবার তো অন্য ক্লিপ লাগাতে হয়েছে। প্রচুর চিঠি এসছে, কিন্তু এটাও বোধহয় আমাদের একটু বলে দেওয়া প্রয়োজন যে অনেকগুলো চিঠি যেহেতু প্রাসঙ্গিক ছিল না, সেহেতু আমাদের ডেটা ব্যাংকে, কোয়েশ্চেন ব্যাংকে আমরা জমিয়ে রেখেছি। সেগুলো পরবর্তী যা যা অনুষ্ঠান হবে ওখান থেকে আপনাদের চিঠি আমরা নিয়ে নেব। আর আরেকটা অনুরোধ ছিল, যদি চিঠিগুলো 100 শব্দের মধ্যে রাখেন, আমাদের পড়তে অনুষ্ঠানে সেটা সুবিধা। একদম। আমি আজকে এই বড্ড খিটখিট করি দুটো পর্যায়ে রেখেছি প্রশ্নমালাগুলি। একটা হলো আমি নিজে খিটখিট করি, আর অন্য আরেকটা পর্যায়ে অনেকগুলি চিঠি এসছে, অন্যেরা আমার সঙ্গে খিটখিট করেন। আর সব সময় যে আমরা খুব বুঝতে পেরেছি যে আমি খিটখিটে হয়ে যাচ্ছি এমনটাও কিন্তু নয়। আমরা একটা স্টেট অফ ফিলিং কে এখানে পরিষ্কার করে রাখতে পেরেছি। তো সেগুলো নিয়ে আসবো। আমি প্রথম যে চিঠিটা দিয়ে শুরু করব, সেটা পড়ে না আমার একটু মন খারাপ হয়েছিল। মানে সব চিঠি পড়েই মন খারাপ হয়, এই চিঠিটা পড়ে একটু বেশি কেন জানি না মন খারাপ হয়েছিল। এটাকে অনুষ্ঠানে বলা যায়? কেন বলা যাবে না? কি আমরা তো ফিলিংকেও অ্যাকনলেজ করি রত্নাবলী। তো আমাদের যদি কোনো বিশেষ চিঠি পড়ে আমাদের মধ্যেও কোনো আবেগ জেগে ওঠে, তারও ঘর তো রূবরুর ঘর। পড়ো। থ্যাংক ইউ। নাম প্রকাশে অনিচ্ছুক। চিঠিটা এসছে সোদপুর থেকে। বয়স 38, বিয়ে হয়ে গেছে 18 বছর। স্বামী আমার থেকে 21 বছরের বড়। বাড়ির মতে বিয়ে, সব অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, সবই ঠিক ছিল। স্বামী বড্ড কিপটে, একটা সুতো পর্যন্ত কোনোদিন দেননি। এবার নিজে একটা চাকরি এই মানুষটি জোগাড় করেছেন স্কিল ডেভেলপমেন্টে। এখন খেয়াল করেছেন যে বড্ড খিটখিটে হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে এটাও উল্লেখ করেছেন যে প্রায় 8 বছর হয়ে গেছে আমার স্বামীর সঙ্গে আমার কোনো সেক্সুয়াল রিলেশনশিপ নেই। ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, তিনি রাজি হননি। এবং একটা হারিয়ে যাওয়ার কথা উনি বারবার উল্লেখ করেছেন। নিজেকে বোঝানোরও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না। আর শেষ যে লাইনটা অ্যাড করেছেন, আমি কি সমাজের চোখে অপরাধী হয়ে যাচ্ছে? এইটা একটা চিঠি। তারপরের চিঠিও একই রকম, মানে একই ধরনের, ইন দ্য সেন্স যে কারোর সঙ্গে বনে বনা হচ্ছে না। সবসময় যে বলে দিতে পারছি তা নয়, কিন্তু অভিব্যক্তি সামলাতে পারছি না, নিজের রাগ সামলাতে পারছি না। অনেকবার ভেবেছি নিজের ব্যবসা করব, শুরু করেছি কিন্তু শেষও করতে পারছি না, এবং সেটা হয়ে উঠছে না। যত হচ্ছে না তত নিজের ওপর রাগ হচ্ছে এবং বিরক্তি বেড়েই চলেছে। একজন না খুব অকপটে বলেছেন, আমি ভীষণ রাগী, খিটখিটে, অসহিষ্ণু। সামনের মানুষটি ভীষণ কাছের হলেও তক্ষুনি তাকে কথার পিঠে কথার জবাব দিয়ে দিই। মানে এটা আমি কন্ট্রোল করতে পারছি না। আমার এটা মনে হয় স্নেহের অংশ হিসেবে এটাকে কি কেউ অ্যাকোমোডেট করে নিতে পারেন না? এই খিটখিটেপনাটাকে গ্রহণযোগ্য কেন হচ্ছে না? কিন্তু তারপরেও লিখছেন যে শুধু রাগ, খিটখিটে ভাব আর পরবর্তী মানসিক আঘাত থেকে বাঁচতে আমি মানুষকে এড়িয়ে চলি। আমার এই জায়গাটা মনে হয়েছে একটু ডিসকাশনের দরকার।
আচ্ছা, তারপরে উনি প্রশ্ন করছেন, আচ্ছা কোনো মানুষই কি নেই যে এইটার সবটুকু নিয়েই জড়িয়ে থাকবে, বলবে যে তুমি খুব খিটখিটে হলেও মানুষটা খুব খাঁটি? মৌমিতা লিখছেন সাঁতরাগাছি থেকে, আমি খুব খিটখিটে হয়ে গেছি, গালাগালিও দিয়ে ফেলি, বলতে চাই না তাও বলে ফেলছি, তারপরে অপরাধ বোধে ভুগছি। স্বামীও খুব স্বল্প মেজাজি, সে যখন ওই ব্যবহার করছে আমি নিজেকে আরো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছি না। শেষ লাইনটা হলো, আমি শান্ত কিভাবে থাকবো বলতে পারেন? আমরা কি এই কটা চিঠির উত্তর নিয়ে আবার পরের চিঠিগুলোতে যাব? তাহলে শান্ত কি করে থাকবো? মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে গালিগালাজ। কেউ কি আমার এই খিটখিটেপনা নিয়েও জড়িয়ে রাখবে না, বলবে না আমি খাঁটি? বলছে না, এটা তো দেখতেই পাচ্ছি। এবং এই যে আর কিরকম হলে আমার আরেকটু ভালো লাগতো, খিটখিটে হয়ে ওঠা বুঝতে গেলে আমাদের এই অপ্রাপ্তির মনকেও একটু দেখতে হবে। কিছু একটা ঘটছে বা অনেক কিছু ঘটছে যেটা যেরকম ভাবে ঘটলে আমার ভালো লাগতো তা ঘটছে না, এবং আমার মধ্যে একটা অভিযোগ তৈরি হচ্ছে। এটা কিন্তু খিটখিটের একটা খুব প্রাথমিক কারণ আমরা বলতে পারি। মানে ধরো যখন আমরা অনেক কিছু নিয়ে খিটখিট করছি, যে অনেক কিছুগুলো নিয়ে খিটখিট করছি রত্নাবলীদি, সেগুলো যদি আমার খুব মনের মতো হয়ে যেত তাহলে তো তাই নিয়ে খিটখিট করতাম না। তাহলে কোথাও একটা অভিযোগী মন আছে এরকম আমরা ধরে নিতে পারি। কিন্তু সেইগুলো যাওয়ার আগে আমার মনে হয় একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটাকে করে ফেলি, প্লিজ করো। সেটা হলো যে অনেকেই লিখেছেন যে বিরক্তি এবং রাগের উল্লেখ তারা চিঠিতে করেছেন। তুমি প্রাথমিকভাবে তোর কাছ থেকে এটাও জানতে চাইবো, আচ্ছা রাগের সঙ্গে খিটখিটে হওয়ার সম্পর্ক কি আদৌ আছে কি? ইনফ্যাক্ট এটাই বলতে যাচ্ছিলাম রতন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি রাখলে। দেখো, রাগ এবং বিরক্তির মধ্যে মিল তো অবশ্যই আছে, কারণ দুটো ক্ষেত্রেই আমার ভালো না লাগাটা আমি অন্যের দিকে জানান দিচ্ছি। কখনো সেটা মুখভঙ্গি করেও জানান দিতে পারি, যেটা অনেকে লিখেছেন নন ভার্বাল কিউজ। কখনো হয়তো আমার কোনো হার্শ ওয়ার্ডস হতে পারে, খারাপ ভাবে কথা বলছি হতে পারে, আমি হয়তো একটা খুব মুখরা হয়ে কারুকে একটা কিছু উত্তর দিলাম হতে পারে। রাগ এবং খিটখিটে হওয়া দুটোর মধ্যে খুবই গভীর সম্পর্ক আছে, কিন্তু কিছু তফাৎও আছে। রাগের ক্ষেত্রে আমরা দুটো জায়গাকে যদি মূলত দেখতে চাই, এক হচ্ছে রাগের তীব্রতা অনেক বেশি থাকে, খিটখিটে হওয়ার তীব্রতা অতটা নাও হতে পারে। কারণ আমরা জানি যে রাগ থেকে আগ্রেশন হতে পারে, সেখানে হয়তো সে অনেক বেশি চিৎকার করতে লাগলো, চোখ মুখ লাল হয়ে গেল, জিনিসপত্র ভাইলো। অতটাও যদি না হয়, খুব বেশি রকমের রাগ সে ভেতরেও যখন অনুভব করছে তার শারীরবৃত্তিও পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই স্টেটটা খুব অনেকক্ষণও না থাকতে পারে। মানে একটা স্পাইক হলো, সে কিছু একটা স্পেসিফিক কারণে স্পাইক নিয়ে কিছুক্ষণ রইলো, তারপর যেন সে ঢেউটা স্তিমিত হলো। ফলে একদিকে যেমন তীব্রতা দেখছি, আর এই দিকে একটা স্পেসিফিক কারণও দেখতে পাচ্ছি। খুব স্পেসিফিক্যালি কিছু একটা নিয়ে আমার ভীষণ রাগ হয়েছে, ফলে রাগের আদি এবং অন্ত দেখা যাচ্ছে। ইরিটেশন অন দি কন্ট্রারি আমরা বহু সময় দেখি, আমরা এর শুরু বা শেষ আর দেখতে পাচ্ছি না। আমরা সারাক্ষণই একটা চিটচিটে তিক্ততা নিয়ে আছে, ইটস আ ন্যাগিং বিটারনেস। মানে আমি ইনফ্যাক্ট একটা উদাহরণ দেবো, যে আমার এক ক্লায়েন্ট বলেছিলেন যে আমি সাম্প্রতিক সময়ে যত আমার ছবি দেখেছি, যদি সেগুলো আমার অনবধানে তোলা হয়ে থাকে, প্রতিটি ছবিতে আমি ভুরু কুঁচকে আছি, বা আমার হয়তো এমন একটা মুখের ভঙ্গি হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে আমি ভালো নেই। মানে ভালো নেই মানে বিমর্ষ নই, কিন্তু বিরক্ত। এই যে আমাদের অভিব্যক্তির মধ্যে আমার অজ্ঞাতেই প্রায় একটা কোথাও যেন কিরম যেন একটা ফুটে বেরোচ্ছে, এইটা কিন্তু শুধু রাগ নয়, এটার মধ্যে যেন এমন একটা জমি রয়েছে যে গোটা জমিটাতে সারাক্ষণ একটা চিটচিটে পিচ পড়ে আছে, আর আমার জুতোয় বারবার সেই পিচটা লেগে যাচ্ছে।
আমি যখনই হাঁটছি আমি যেন নিজের ছন্দে আর হাঁটছি না, আমাকে যেন কোথাও ওই চিটচিটে পা নিয়ে হাঁটতে হচ্ছে। রাইট। এটা শুনে আমার মনে হচ্ছে যে যাদের মধ্যে এই প্রবণতাটা রয়ে যায়, তাহলে এটা কি একটা পার্সোনালিটি ট্রেট? কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি এমনটা হয়েই থাকে যে তারা যাই কিছু করুন না কেন তাদের কোথাও না কোথাও এই খিটখিটে মেজাজটা প্রকাশ পায়? খুব খুব সুন্দর জিজ্ঞেস করলে, তার কারণ সত্যিই তো আমরা যখন টেম্পারামেন্ট নিয়ে গবেষণা করছি, কাজ করছি, তখন কিছু ব্যক্তি প্রবণতার সঙ্গেও আমরা এই ধরনের মেজাজকে সহাবস্থান করতে দেখি। যেমন ধরো, আমরা প্যাথোলজাইজ করব না, কিন্তু অনেক সময় হয়তো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে যারা খুব ওভার পারফেকশনিস্ট বা যাদের ধরো এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ব্যক্তিত্ব, তুমি এটা ভেবেই প্রশ্নটা করেছো আমি জানি, এক্স্যাক্টলি, তাদের ক্ষেত্রে জেনারেলি খুব চট করে বিরক্ত হয়ে যাওয়া এবং সেই বিরক্তিটা রয়ে যাওয়ার একটা মন থাকে। তার দুটো দিক আছে, একটা হচ্ছে বহু সময় তারা অনেক বেশি পারফেকশন চাইছেন, এটা আমরা জানি, পারফেকশনিজমের সঙ্গে কিভাবে সংযুক্ত হচ্ছে, আমি ঠিক যেমনটা যেটা চেয়েছিলাম সেটা না হলেই তার একটা অসুবিধা তৈরি হচ্ছে, বুড়োটা সত্যিই কুঁচকে যাচ্ছে। সেটা বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে, সেটা আমি যেরকম প্ল্যান করেছিলাম সে প্ল্যানের একটু এদিক ওদিক হলেই তার হতে পারে, হঠাৎ কোনো চেঞ্জ তার অসুবিধা হতে পারে, তার একটা রিচুয়াল আছে, তার একটা রুটিন আছে, রুটিনটি ঘেটে গেলে হতে পারে, এবং তার ধরো কোনো একটা ক্ষেত্রে মনে হচ্ছে যে এই টাইমেই একজনের পৌঁছানো উচিত, সেখানে কোনো ধরনের এদিক ওদিক হলেই তার মেজাজটা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, খিচড়ে যাচ্ছে, হতে পারে। পাশাপাশি যেটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেহেতু একটা অবসেসিভ স্টেট অফ মাইন্ড থাকতে পারে, তার ব্রুডিংটাও অনেকক্ষণ থাকছে। দেখো, আমরা যে ইরিটেশন নিয়ে বলছিলাম যে এটা একটা ন্যাগিং ফিলিং, আমরা অবসেশনের ক্ষেত্রে জানি যে মাথাটা যেন ওটাকে ছাড়তে পারছে না, মনটা যেন ওটাকে ছাড়তে পারছে না, ফলে ওই যে একটা বিরক্তির বোধ তৈরি হলো, কি নিয়ে তৈরি হয়েছিল ভুলে গেছি, কিন্তু বোধটা রয়ে যাচ্ছে। মানে এটা ওই অনেক সময় আমি বলি যে অ্যান্টিবায়োটিক খাওয়া জিভের মতো, অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে কিন্তু আমার জিভের স্বাদ ফেরেনি, রয়ে যাচ্ছে, একটা ধারাবাহিকতা আছে, এবং এক ধরনের রিপিটেটিভনেসও আমরা দেখতে পাই ইরিটেশনের মধ্যে, মানে সে যেন একইভাবেই নিজেকে ফিরিয়ে ফিরিয়ে আনছে। মানে কিছু কিছু ক্ষেত্রে যেরকম ধরো একজন মানুষ হয়তো জানেন যে এইগুলো হলেই না আমি খুব ইরিটেটেড হয়ে যাই, এটা তিনি বারবার নিজেকেও বলছেন এবং এই বিহেভিয়ারটাকে রিইনফোর্সও করছেন। যেমন এক কথা বারবার বললে আমি বিরক্ত হই, আমি যখন কথা বলছি তার মাঝখানে কেউ কথা বললে আমি বিরক্ত হই, বা ধরা যাক আমি যদি কেউ দেরি করে খুব বিরক্ত হই। মানে এই যে কিছু কিছু প্যাটার্ন আমরা নিজের মধ্যে দেখেওছি, হয়তো ট্রিগার হিসেবেও দেখেছি, পরবর্তী সময়ে যখনই তার সামান্য আভাস পাচ্ছি, যেহেতু আমিও আমার আখ্যানে কমিটেড যে এটা হলে তো আমি বিরক্তই হই, তাহলে আমি এবারে বিরক্ত না হয়ে যাই কি করে, আমাকে তো বিরক্ত হতে হবে, এমনই তো নিয়ম। দেখো আবারও কিরকম একটা রিচুয়ালিস্টিক বিহেভিয়ারে চলে গেলাম। ইনফ্যাক্ট যখন তুই এই রিচুয়ালিস্টিক বিহেভিয়ার স্ক্রিপ্টে না মিললে রেগে যাওয়া, তার থেকে বিরক্ত, তার থেকে খিটখিট, সেই জায়গা থেকে আমার আরেকটা জিনিস মনে হলো যে এখন বোধহয় একটু ক্ল্যারিফাই করে নিলে তোর কাছ থেকে বেটার হয়। সেটা হলো যে যাদের ধর একটা সাবলিমিনাল লেভেলে স্যাডনেস আছে বা ডিপ্রেশন আছে, তাদের ক্ষেত্রে কি আমরা খিটখিটেপনার প্রকাশ অনেক বেশি দেখি? অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট বহু সময় আমরা দেখেছি ডিপ্রেশনের একটা মুখই হতে পারে ইরিটেশন, মানে সে নিজেকে প্রথম হয়তো ম্যানিফেস্টই করালো ইরিটেশন দিয়ে, বিশেষ করে টিনেজার্সদের, বাচ্চাদের আমরা প্রথম অভিব্যক্তি দেখি ও ক্র্যাঙ্কি হয়ে গেছে, ক্র্যাঙ্কি চাইল্ড। ধরো ছোট বাচ্চার যদি ডিপ্রেশন হয়, সে কিভাবে সেটাকে ভাষায় প্রকাশ করবে? কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে, তাই না? কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে, তারস্বরে না কাঁদলেও ঘ্যান ঘ্যান করবে, সবেতেই একটা স্প্যানার থ্রো করবে, কিছু নিয়েই একটা কিছু বলতে গেলে সে তখন তাই নিয়ে আবার একটা বিরক্তি প্রকাশ করবে। মানে বিরক্তিটাই বাচ্চার মধ্যে কিন্তু আমরা আগে দেখতে পাই, কারণ তার তো সে ভাষার সোফিস্টিকেশন আসেনি যে সে বলবে কেন নয়ন আপনি ভেসে যায় জলে, এ তো সম্ভব নয়।
আমাদের সেই ভাষার সোফিস্টিকেশন আছে, সেই আর্টিকুলেশন আছে। আমরা অনেক আবেগকে এক একটাকে এক একভাবে লেবেল করতে শিখে গেছি, কিন্তু তার তো সেই কগনিটিভ স্কিমাই নেই। তাহলে সে সেটাকে আর কিভাবে বোঝাবে? বরং সে বুঝতে পারছে তার জাস্ট ভালো লাগছে না, একটা ঘ্যান ঘ্যানে ভালো না লাগা। এইটা ইনফ্যাক্ট বহু সময় আমাদের ডিপ্রেশনের সঙ্গে ডেফিনেটলি সংযুক্ত হয়, এবং বোথ ডিপ্রেশন, ইরিটেশন, এই দুটোর ক্ষেত্রেই যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে কোথা থেকে আমার এই ভালো না লাগার আখ্যানটা শুরু হলো। মাইল্ড ডিপ্রেশনে এবং ইরিটেশনে অনেক সময় না আমরা এতদিন ধরে খারাপ আছি, কবে সে প্রথম এলো ওই গল্পটা আমরা ভুলে গেছি। এবং ডিপ্রেশনটাও ভীষণ অ্যাকিউট নাও হতে পারে, একটা যেন অপ্রাপ্তি। এমন অনেক সময় আমি দেখেছি রতন, যে কোনো একটা না পাওয়া, কোনো একটা খারাপ লাগা জীবনে এসেছিল, এবং সেটার সঙ্গেও আমি নিজের সঙ্গে বোঝাপড়ায় চলেও এসেছিলাম, কারণ আমি জানতাম যুক্তি দিয়ে আর কিছুভাবেই এটার সঙ্গে বনিবনা হওয়া সম্ভব নয়। বা ধরো যে মানুষটির সঙ্গে আমার সমস্যা, আমরা চিঠিগুলোতেও ঢুকবো, আমি তাকে আর পাল্টাতেও পারবো না, আমি এই সম্পর্কটা থেকেও এক্ষুনি কিছু বেরিয়েও যেতে পারছি না, কিছু করতে পারছি না, তাই আমি নিজেকে যুক্তি দিয়ে বুঝেছি তাহলে তো আমাকে মেনে নিতেই হবে। কিন্তু এই মেনে নেওয়াটা আমাকে কোথাও ভালো থাকা দেয়নি, বা আমি আমার নিজের মধ্যেও এমন কিছু আচরণ দেখতে পেয়েছিলাম যেটা আমার নিজের চোখেই ভালো লাগছে না, আমার একটা গ্লানি আছে। এবার ধরো কোনো একটা কিছু নিয়ে আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম, না এখন আর আমার এগুলো নিয়ে প্রবলেম হয় না, আমি তো এখন অভ্যস্ত হয়ে গেছি, দেখো আমি এখন আর রাগ টাগ করি না, তথাপি আমার ভালো লাগছে না। তাহলে আমি নিজের কাছে এবার ডিনাই করতে শুরু করলাম কারণটা। আমার ভালো লাগছে নাটা কিন্তু ট্রু, আমি নিজেকে কিছুতেই বলছি না আদতে আমার এখনো ওটাই ভালো লাগছে না, যেটা নিয়ে নিজেকে বুঝিয়েছিলাম যে না না আমি এখন সব ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলতে পারিনি। ফলে আবারও মন সেই একই এপিসোড দেখাচ্ছে, এটা আমার মোটেই ভাবতে ভালো লাগছে না। আমি ধরে নিচ্ছি মেবি সাম আদার রিজনস, কিন্তু আমার জাস্ট কিছু ভালো লাগে না। তাহলে কোথাও আমাকে মনের এই মুহূর্তের ভালো না লাগা, বিরক্তি, অধৈর্য হওয়া, অপ্রাপ্তি বোধ, কিছু না কিছু মনের মতো না হলেই তার ঝাঁঝিয়ে ওঠাকে যদি বুঝতে হয়, আমাকে তার সঙ্গে একটু অতীতের দিকে তাকাতে হবে, একটু পেছনে হাঁটতে হবে। কিন্তু যেমনটা আমাদের একজন দর্শক শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন, যদি সে অতীতে হাঁটতে না চায়, আমি উত্তরগুলো এবার আসবো রতন। অতীতে যদি হাঁটতে না চাইতে নিশ্চয়ই আসবো। তার আগে যে প্রশ্নটি নিয়ে তুমি বলছিলে যে তোমারও পরে খুব কষ্ট হচ্ছিল, সেখানে তো যথারীতি বিবাহের পর থেকে অনেক না পাওয়ার ইতিহাস ওরও জমেছে। একদিকে যেমন উনি বলছেন যে আমার যিনি বিবাহিত সঙ্গী তিনি আর্থিকভাবেও আমাকে সেই অর্থে খুব ভালো বোধ করেন না, কারণ তিনি ভীষণ কিপটে, এবং বলেছে সেক্সুয়ালি ডিপ্রাইভড। খুব ইন্টারেস্টিংলি আমরা অনেক সময় সাইকোডাইনামিক থিওরিতে পাই যে আওয়ার বিহেভিয়ার উইথ আওয়ার পার্টনার্স সেক্সুয়ালি এবং আওয়ার রিলেশনশিপ উইথ মানি আর কোরিলেটেড। দুটোই তো দেওয়া। কি পাওয়ারফুল ইনসাইট রে! দুটোই তো দেওয়া। গিভিং প্লেজার, গিভিং হোয়াট ইউ ওয়ান্ট। আমার যদি দিতে সমস্যা থাকে, আমার টাকা দিতেও সমস্যা থাকবে, তোমাকে সেক্সুয়ালি প্লেজার দিতেও সমস্যা থাকবে, তোমাকে একটু আদর যত্ন করে ভালো বোধ করাতেও সমস্যা থাকবে। আমার এনি ফর্ম অফ গিভিং এর যে এক্সপ্রেশন, সেগুলোতে সবগুলোতেই একই রকম ভাবে সমস্যা থাকতে পারে। আমি এই হয়ে যাচ্ছি, সেটা টাকার ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে, সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। তো এটার একটা প্যাটার্ন দেখা গেল। আবারও যেটা বলার, যে উনি যে বলছেন যে এখন আমি খুব খিটখিটে হয়ে যাচ্ছি, কারণ ওরও দেখো একটা দীর্ঘ না পাওয়ার পথ চলে আছে তো, এবং উনি জানেন যে এটা বদলাবে না, অপ্রাপ্তি আমার থাকবে এখানে। এবার এই অপ্রাপ্তি নিয়ে ঝগড়াঝাটি করা, রাগারাগি করা, কান্নাকাটি করা, কি হয় এই সমস্তগুলোই হয়তো করে ফেলেছি বা করিনি, করি বা না করি, দেখে নিয়েছি, করে বা না করেও কিছু বদলাচ্ছে না। তখন মন কোথাও একটা ওই ঘ্যানে কিছুই আর ভালো লাগছে না, চলে যাচ্ছে, একটা কোথাও ডিসপ্লেসমেন্টও হচ্ছে। মানে শুধু আর আমার বরকে ভালো লাগছে না নয়, আমার আরো অনেক কিছুই ভালো লাগছে না। আমার একটা না পাওয়া আমার অন্য সমস্ত পাওয়াগুলোকেও কোথাও যেন তিক্ত করে তুলছে। একটা না পাওয়া কিন্তু, খুব গভীর না পাওয়া কিন্তু আমাদের অনেক সময় অন্য অনেক পাওয়ার গল্পকেও কোথাও একটা যেন আবৃত করে দিতে পারে। ইনফ্যাক্ট এটার কনটেক্সটে আরো যে চিঠিগুলি এসেছেন, যে আমি
তুই একটু ওনার অপরাধ বোধটা নিয়ে একটু অ্যাড্রেস। রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টলি, না, সামাজিকভাবে অপরাধী নিজেকে বোধ করার এখানে আমি অন্তত কোনো জায়গা একেবারেই দেখছি না। এবং একটা স্ট্রাগল ডেফিনেটলি আছে। আমি হয়তো সলিউশন গুলোতে আরেকটু পরে যাবো রতন, কারণ আমাদের আরো অনেক চিঠিও তো রয়েছে, সেটা নিয়ে একেবারে সমাধানের পথের জায়গাটাতে আমরা পৌঁছবো। কিন্তু আপাতত যেটা আমার মুখেও বলার, আরো অনেককেই বলার, যারা নিজেদের এই খিটখিটে হয়ে যাওয়া, এই রাগ, এই মুখগুলো নিয়ে নিজেকে অপরাধী ভাবছেন, আমি যদি এমনি যে ভালো নেই এই মনটাকে আরো খারাপ বোধ করাতে থাকি, তাহলে সে নিজেকে এর থেকে বার করবে কি করে? যেরকম একজন যে জিজ্ঞেস করছে তুমি শান্ত থাকবো কি করে, আমি কি নিজেকে খুব অপরাধী, আমি অপরাধী এটা আওড়ে গেলে শান্তি আসবে? আসবে না তো। পাশাপাশি আমি বলবো যে আমার যে খিটখিটে হয়ে যাওয়ার, অপ্রাপ্তির যন্ত্রণার যে কারণ, এই যে আমি অতীতে হাঁটার কথা বললাম, আমার যদি সত্যিই খুব সৎভাবে আমার মনকে দেখতে হয়, আমি একজন খারাপ থেরাপিস্টের মতন বিহেভ নিজের সাথে করছি কেন? যার কাছে গিয়ে বসলে সে আমার প্রতি জাজমেন্টাল হবে, আমি তো তার চেম্বার থেকে দৌড়ে পালাবো। আমি কেন নিজের সঙ্গে সেটা করছি? আমায় যদি সত্যি আমায় খুব স্বচ্ছভাবে, সৎভাবে দেখতে হয়, আমায় নিজেকে বলতে হবে তুমি দেখাও আমি আছি, তুমি দেখাও আমি আছি। তার মানে তুই কোথাও এটাও বোধহয় বলছিস যে আমাকে যদি অতীতের পথে হাঁটতে হয়, সেখানে যদি আমার পেইন বা কষ্ট আসে, সেই কষ্টটাকে তুমি ধারণ করো। অ্যাবসলিউটলি। এবং জাজমেন্টাল হয়ে ধারণ করো না। আমি যে কোনো ধরনের এই জাজমেন্টাল মাইন্ডটাকেই স্থগিত রাখতে বলছি। তা না হলে তুমি দেখতেই পাবে না রতন। তুমি আমি ভাবো না, যদি কারোর সাথে কথা বলতে গিয়ে বুঝি যে আমাদের ভাবনা মূল্যবোধ একেবারেই তার সঙ্গে মিলছে না, তাকে কি তুমি মন খুলে তোমার সব কথা বলবে? তোমার খুব গোপন কথা, ব্যক্তিগত কথা কি তুমি তার সঙ্গে আলোচনায় নিয়ে যাবে? আজকে আমি আমার সমস্ত কথা তোমায় বলতে পারি কেন? কারণ আমি জানি রত্নাবলী কোনোদিন আমায় জাজ করবে না। আমিও তো এক্স্যাক্টলি সেই জায়গাটা আছে বলে বলতে পারছিলাম তো। তাহলে আমি যদি আমার প্রতি এতটা জাজমেন্টাল একটা অ্যাটিটিউড রাখি, আমার মনও খুব চালাক, সেও জানে কোথায় কোথায় কি কি মুখোশ পরিয়ে দিতে হয়। দেখো, সে তো এমনিতেই ডিপ্রেশনের উপর একটা মুখোশ পরিয়ে দিয়েছে, সে বিভিন্ন অপ্রাপ্তিকে মোটামুটি তালগোল পাকিয়ে কোথায় আমার আসল গল্পটা ছিল গুলিয়ে দিয়েছে। আমি যদি এখনো আবার তোমার এইটা নিয়ে ইরিটেশন এটা করি, বা তুমি কি খারাপ, তুমি ইরিটেটেড হও, এইটাও যদি করি, তাহলে তো আবারও সে আমার কাছে নিজেকে উন্মোচিত করবে না। তাই আমি বলবো আমরা সামাজিক অপরাধী, মানসিক অপরাধী এরকম কোনো তকমা, কোনো সেলফ লেভেলিং এই যাব না। আমি দেখবো যে আচ্ছা আমার খুব ইরিটেশন হচ্ছে, অফকোর্স আই এম নট হ্যাপি উইথ দিস স্টেট অফ মাইন্ড। দেখো, এটাও তো খুব সত্যি যে যারা যারা চিঠি পাঠিয়েছেন তারাও মনে করছেন এটা নিয়ে একটা কিছু করতে হবে, তা না হলে চিঠি লিখতেন না তো। ধরো আমি খুব খিটখিট করি এন্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, এরকম তো কেউ লেখেননি আমাদের। এরকম কেউ লেখেননি কারণ তাদের এই খিটখিট করা নিয়ে তাদেরও কিছু সংকট উপস্থাপিত হচ্ছে। তো আমরা যখন সমাধানে যাব তখন তাদেরও যে মনটা এই খিটখিটে হয়ে যাওয়া নিয়ে কোথাও ভালো নেই, সেইখানে তাদের কিছুটা ভালো থাকার পথ দেখানো যায় কিনা চেষ্টা করব। কিন্তু ওইখানে পৌঁছানোর কারণ এই নয় যে আমি অপরাধী, আমি অপরাধ মুক্ত হতে চলেছি। মানে আশা করি আপনি একটু শান্তি পেলেন, আমি অন্তত পেলাম। এরপরে অনেক চিঠি এসছে, আমি ইনফ্যাক্ট তোকে ভাবছিলাম জিজ্ঞেস করব যে এই বড্ড খিটখিটে আমি, সেই সমস্ত খিটখিটেপনার প্রকাশটা গিয়ে পড়ছে মায়ের ওপরে। আচ্ছা। এবং অনেকগুলো চিঠি এসছে, এবং মাকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, মাও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসেন, তথাপি এটা হচ্ছে এবং এটা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। অনেকগুলো চিঠি এই মর্মে এসেছে মায়ের সঙ্গে। এটার উত্তরে আসবো, তার আগে না এটারই প্রসঙ্গে আমরা আরেকজনের চিঠির কথা একটু ফিরে দেখবো। চল। যিনি বলছেন যে কেউ কি নেই যে আমাকে আমার এই ইরিটেশন নিয়েও ভালোবাসবে, কেন এটা কি স্নেহের বই প্রকাশ হিসেবে সে দেখতে পারবে না, বা খাঁটি মানুষের প্রকাশ হিসেবে দেখতে পারবে না? এবং এবার যদি তার পাশে আমি রাখি যে মায়ের প্রতি সবচেয়ে বেশি খিটখিট করি, দেখো এদের মধ্যে একটা সূত্র তৈরি হতে পারে।
এমন এমন সম্পর্ক যেখানে কোথাও আমার এই দাবি ছিল, অধিকার বোধ ছিল, প্রত্যাশা ছিল যে আমি চাই করি তুমি আমায় ফেলতে পারবে না। একটা মানুষের প্রথম তো সেটা তার মাকে নিয়েই তৈরি হয়। তাহলে এই যে আমার খিটখিটে মন, আমার এই খিটখিটে মন কোথাও নিজেকে প্রোটেক্টও করতে চাইছে, সে চাইছে না অন্যরকম হতে। তার এত এফার্ট দিয়ে এই বাবা খিটখিট হটাও প্রকল্পে ঢুকতে ভাল লাগছে না, এই পুরোটা নিয়ে আমি লাভ মি উইথ অল মাই ইরিটেশন, এইটা যে পরিমাণ দাবি নিয়ে কনফিডেন্স নিয়ে একটা মানুষ তার মায়ের কাছে নিয়ে যেতে পারে বা খুব ঘনিষ্ঠ সম্পর্কে, আমরা অনেক সময় দেখেছি ইভেন তারা হয়তো তাদের প্রেমের সম্পর্ক তাদের পার্টনারের প্রতি খুব খিটখিটে, কিন্তু ওই বলে না ঘর জ্বালানে পর ভোলানে, বাইরের লোকেরা বুঝবেই না তার অত রাগ, তার অত খিটখিটে, কিন্তু বাড়ির লোকেরা জানেন, বাড়ির খুব কেউ কেউ ব্যক্তি যারা তার ঘনিষ্ঠতম তারা জানেন। মা তো ডেফিনেটলি অনেকটাই ধারণ করছেন সেখানে, সেইটার একটা চিত্র আমাদের কাছে ফুটে আসছে। আমি না এই জায়গাটাতে মায়ের কারণটা তো বললাম, কিন্তু এই যে আমায় কেন কেউ এটা নিয়ে অ্যাকসেপ্ট করবে না, একটু এটাকে আলাদা করে অ্যাড্রেস করতে চাইবো রতন। প্রথম কথা হচ্ছে যে যদি আমাদের খিটখিটে হওয়া নিয়ে, আমাদের বিরক্ত হওয়া নিয়ে তার চলনকে বুঝতে হয়, এক হচ্ছে যে আমরা যেহেতু তার একটা ট্রিগার আইডেন্টিফিকেশনের জার্নির কথা বলছি, যে আমি আমার অতীত দেখবো, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, হয়তো দেখতে পেলাম যে আমি ছোট থেকেই এরকম, আমার মেজাজটাই এরকম, তুমি যেটা টেম্পারামেন্টের কথা বলছিলে, অথবা হয়তো দেখলাম না আমি আগাগোড়া এরকম ছিলাম না, জীবনে কোনো একটা ক্ষেত্রে আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয় বা কিছু একটা নিয়ে আমার ভীষণ অপ্রাপ্তি তৈরি হয়, আনফেয়ার লেগেছিল, যেটাতে হয়তো আমার মনে হয়েছিল যে আমার সঙ্গে যা হওয়ার ছিল হলো না, এরপর থেকে আমার একটা মনের ওপর যেন না ভালো থাকার আস্তরণ তৈরি হয়ে গেল। এবার আমি সবকিছু নিয়ে বিরক্ত হই, খিটখিট করি। এই যদি আমার মনের অবস্থা হয়, সেখানে আমাকে এই প্রশ্ন নিজের কাছে রাখতে হবে যে এই যে আমি কেন রেগে যাই, আমি কেন খিটখিট করি, এর কারণ ডেফিনেটলি আছে। রাগের ক্ষেত্রে আমরা যেরকম বললাম যে আদি অন্ত দেখতে পাই, আমরা রাগের ক্ষেত্রে ওটা অনেক স্পেসিফিক বলে এক্ষুনি দেখতে পাচ্ছি। ইরিটেশনের ক্ষেত্রে হয়তো আমাদের অনেক বেশি খুঁজে দেখতে হচ্ছে, অনেক কারণ পাচ্ছি। মানে ডিপ্রেশনের ক্ষেত্রে না এটা হচ্ছে যে ধরো রাস্তার উপর একটা পাথর পড়ে আছে, এটা রাগ, চালের মধ্যে কাঁকড় আছে, এটা ইরিটেশন। অনেক ছোট ছোট কাঁকড় আছে, লাগলে তো আমার ইরিটেটেডই লাগবে, কিন্তু আমার যখন বাঁচতে হচ্ছিল একটা 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 করে টাইনি 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 বিট করে বাঁচতে হচ্ছে, কিন্তু রাস্তায় পাথর পড়ে আছে তোমার দেখতে কোনো অসুবিধা হবে না। তো ওইভাবে উই ক্যান ডিফারেন্সিয়েট, কিন্তু দুটোই ডেফিনেটলি একই এলিমেন্টারি, দুটোই বিরক্তি উদ্রেক করবে নিশ্চয়ই, বা একটা অবস্টাকলের উদ্রেক করবে। কিন্তু যখন আমি কারণ দিয়ে নিজেকে জাস্টিফাই করতে যাবো না, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি যে আমার যথেষ্ট কারণ আছে ইরিটেটেড হওয়ার, আমি তো এটা স্নেহের বহিঃপ্রকাশ হিসেবেই রাখছিলাম, আমি তো খাঁটি মানুষ বলেই যা মনে করেছিলাম তাই বলে দিয়েছিলাম, আমার এখানে বিনীত প্রশ্ন থাকবে তারপর ফলটা কি হয়েছিল। কারণ আমি যদি আমার রাগ বা ইরিটেশন বা এই ধরনের নেগেটিভ আবেগকে কারণের উপর ভিত্তি করে দেখব, যদি কারণ না থাকে তাহলে ঠিক আছে, যদি কারণ থাকে খুব ভ্যালিড ইমোশন বলি, তাহলে আমি আদতে ওই স্টেট অফ মাইন্ডটাকে চেঞ্জ করতে চাইছি না। আমার কমিটমেন্টও আমার ইরিটেশনের সঙ্গে, কারণ আমার এতদিনের অভ্যস্ত সত্তা, আমি একটা অন্যরকমের মানুষ হব কেন তোমার জন্য। অনেকেই এটা বলেন কেন আমাকেই কেন বদলাতে হবে, আমার আবারও বিনীত প্রশ্ন, আপনি বদলাবেন না ঠিক আছে, কিন্তু যা আছেন তাতে আপনার পরিপার্শ্বের সঙ্গে আপনার যা সম্পর্ক দাঁড়াচ্ছে, আপনার নিজের সঙ্গে নিজের যা পথ চলা দাঁড়াচ্ছে, আর ইউ হ্যাপি, আপনি কি ভালো আছেন? এবার তা যদি আমি না থাকি, কামিং ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট অফ ইট, ধরা যাক আমি দেখতে পাচ্ছি যে এটা অনেকেই নিতে পারছে না, হয়তো আমার মনে হচ্ছে আমি খাঁটি মনের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম, স্নেহের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম, কিন্তু তার ভাষা, তার ধরন, তার উক্তি, তার মুখভঙ্গি অন্য মানুষকে আঘাত তো দিয়েছে, তার তো সেটা শুনতে ভালো লাগেনি। আমি জানি এটা আমি আমার হয়তো খুব একটা খাঁটি আবেগ থেকেই জানিয়েছি, ভালোবাসি বলেই জানিয়েছি, আমরা তো মোস্ট অফ দ্য টাইম ওটাই বলি যে ভালোবাসি বলেই তোমার সাথে ঝগড়া করেছি, তোমার সঙ্গে রাগ করেছি। আমার ভালোবাসাটা পেতে ভালো লাগতে পারে, তোমার রাগটা পেতে ভালো নাই লাগতে পারে, তোমার ইরিটেশনটা পেতে ভালো না লাগতে পারে। তোমাকে পছন্দ করছি, তোমার ইরিটেশনটাকে করছি না, এটা সম্ভব। এমনকি মায়েরও সন্তানের ইরিটেশন সবসময় নিতে ভালো লাগবে না, আমরা ধরে নিচ্ছি মা তো নেবে, নট নেসেসারিলি। পার্টনারেরও নিতে ভালো না লাগতে পারে। তাই আমার আপনাকে বলার যে এই ইরিটেশনের সেলফটার সঙ্গে আপনি সত্যি যুক্ত থাকবেন,
নাকি আপনি নিজেও চাইছেন যে আচ্ছা অন্য কোনো কোপিং স্ট্র্যাটেজি বিল্ড করা যায় কিনা দেখি, যাতে আমার যে অসুবিধে হচ্ছে সেটার সাথে আমরা অন্য রকমের একটা সংলাপে আসবো। কিন্তু এই যে আউটকামটাতে অন্যের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এত মানুষ আমাকে ভুল বুঝছে, আমার নিজেরও তারপরে একটা ঝিরঝিরে খারাপ থাকা রয়েই যাচ্ছে, তাতে আমার ফলাফলটা তো মনের মতো এমনিও হচ্ছে না। ধরা যাক একটা কিছু আমার মনের মতো হয়নি, তাতে আমার একটা খারাপ লাগা তৈরি হলো, আমি এমন একটা এক্সপ্রেশন দিচ্ছি এবং দিয়েই চলেছি, তার ফলে আমার খারাপ লাগা বাড়তে লাগলো, তাহলে দাঁড়িপাল্লার কোন পাল্লাটা ভারী হলো? আমি কি তাহলে এই ইরিটেশনের হাতটি ধরে নিজেরই বিপক্ষে চলে গেলাম না? আমার প্রতি স্নেহসূচক হচ্ছি নাকি আমার ইরিটেশনের প্রতি স্নেহসূচক হচ্ছি? আমি আদতে কার সঙ্গে সম্পর্ককে প্রায়োরিটাইজ করছি, ভালোবাসার মানুষের সঙ্গে নাকি আমার ইরিটেশনের আমির সঙ্গে? আমি এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো টেবিলে রাখলাম। তোর কথার উত্তর শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমি জানি না এটা প্রাসঙ্গিক কিনা, তবু জিজ্ঞেস করছি। সেটা হলো যে তোর কি মনে হয় যে ইরিটেশন ইজ জেন্ডার্ড, মানে ইরিটেশনের প্রকাশটা কি জেন্ডার্ড? খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার যেহেতু দীর্ঘ নারীবাদী আন্দোলনের সঙ্গে যোগ, ইটস অবভিয়াস রতন যে তোমার এটা এইভাবে মনে এলো, কারণ তোমার দেখার চোখটাতেও তো সেই জায়গাটা আলাদা করে থাকে। আমার কাছে সেই অর্থে এক্ষুনি কোনো গবেষণার ফলাফল নেই, অন্তত আমার নলেজে নেই, গবেষণা হয়েও থাকতে পারে। কিন্তু তোমার প্রশ্নের নিরিখে ভাবতে গিয়ে মনে হলো হ্যাঁ, জেন্ডারের সঙ্গে এটার একটা যোগ থাকতে পারে। কি অর্থে থাকতে পারে? একটু আগে যেটা আমরা কথা বলছিলাম যে আমারও ইরিটেটেড সেলফটা আমার নিজের কাছে খুব গ্লোরিফাইড, খুব ফেভারিট সেলফও হতে পারে, অন্যের কাছে খুব ফেভারিট না হলেও। একইভাবে কিছু কিছু আচরণ আমরা তাদের বিভিন্ন লিঙ্গ ভূমিকার সঙ্গে, লিঙ্গ পরিচয়ের সঙ্গে এক করে করে দেখে সাধারণত এগোই। সেখানে অনেক সময় হতে পারে যে ওই রকম চেঁচামেচি রাগারাগি হাউ মাউ খাও, এইটা আমরা বাড়ির পুরুষ মানুষদের মধ্যে অনেক বেশি দেখেছি। কিন্তু মায়েদের ক্ষেত্রে দেখেছি যে তিনি হয়তো দুপুরবেলা খেলেন না, কিংবা তিনি হয়তো বাড়ির কারোর একটার সাথে এটা নিয়ে একটা খিটখিট করছেন, তিনি হয়তো যত সহজ ভালো লাগে না, একটা গজগজে রাগ। তো সেটা আমাদের লার্নিং এও থাকতে পারে। আমাদের জেন্ডারের তো অনেক আচরণ আমরা পরিপার্শ্ব থেকেও অনেক সময় ইনভাইট করতে করতে যাই, সেটা থাকতে পারে। তবে আমি এটাও বলবো যে যেহেতু এখন আমাদের বড় করার ক্ষেত্রে, যেখানে তোমাদেরও অনেকখানি ভূমিকা থেকেছে, আমরা বারবার সজাগ করছি যে এভাবে আমরা এত জেন্ডার্ড লেন্স ফেলে যেন কাউকে বড় না করি, ফলে এখন অতটাও কিন্তু আমরা তার পার্থক্য নাও করতে পারি। আমরা কিন্তু খুব ইরিটেটেড হয়ে যাচ্ছেন এমন অনেক বায়োলজিক্যাল মেলও দেখতে পারি, বা যারা আইডেন্টিফাই করছেন অ্যাজ এ ম্যান তাদের মধ্যেও সেটা দেখতে পারি। আবার সেটা কিন্তু আমরা অন্য লিঙ্গ পরিচয়ের মধ্যেও দেখতে পারি, রাগের ক্ষেত্রেও তাই। আমরা খুব যে একেবারে আঁটোসাঁটো ঘরে এখন তাদের দেখবো তা নাও হতে পারে, কিন্তু সংযোগের একটা কারণের মধ্যে এই দিকটা আবার তোমার প্রশ্ন শুনে মনে হয়। বেশ বেশ, আমি যেমন তোকে একদম গোড়ায় বলেছিলাম যে আমাদের অনেকগুলো চিঠি এসছে যে তারা নিজেরা বুঝতে পারছেন না যে তারা খিটখিটে, কিন্তু তার অভিঘাত এসে পড়ছে তার কাছের লোকের ওপর। এরকমই অনেকগুলো চিঠি মোটামুটি একই, যে আমার স্বামী প্রচন্ড খিটখিটে, কারণে অকারণে আমার সঙ্গে মেয়ের সঙ্গে ভীষণ খিটখিট করেন, সেই জায়গা থেকে ভীষণ অসুবিধে হচ্ছে। মোটামুটি এই রকমই বেশ বেশ চিঠি। অনেকে জানতে চেয়েছেন যে এই রকম যারা করেন তাদের কি ধরনের ট্রিগার থেকে তারা করেন। এটা একটা লম্বা চিঠি এসছে। আবার অনেকে এটাও লিখেছেন যে আমার স্বামী রিটায়ার করার পর থেকে ভীষণ খিটখিটে হয়ে গেছেন, এটাও একটা চিঠি এসছে। এই ধরনের। রতন, আমরা এবারে সমাধানে ঢুকি। হ্যাঁ, তাই না? এবং সেটাকে আমি দুভাগেই আনবো, তুমি যেরকম ভাবে আমাদের চিঠিগুলোকেও সাজিয়েছো। এক হচ্ছে যে আমার নিজের খিটখিটে হয়ে যাওয়া, তাই নিয়ে আমি কি করতে পারি, আদৌ কি কিছু করতে চাই। আর দুই হচ্ছে যে আমার সঙ্গে যারা রয়েছেন তারা খিটখিট করছেন, তাদেরকে নিয়ে আমি কি করতে পারি। আমি আগে প্রথমটাতে আসি, এবং যারা তাদের পরিবারের অন্য মানুষদের জন্য লিখেছেন, যদি বাই চান্স এই অনুষ্ঠান তারাও দেখে ফেলেন এবং যদি নিজেদের জীবনেও এর দু একটি প্রয়োগ আনেন, হয়তো পরোক্ষভাবে আমরা উপকৃত হতে পারি।
সুতরাং দ্বিতীয় সেট অফ কোয়েশ্চেন্স এর উত্তর প্রথম সেটের মধ্যে ইন আ ওয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, আবারও আমি বলবো যে আমার কেন ইরিটেশন শুরু হচ্ছে, কি কি নিয়ে আমার ইরিটেশন, এই যে ট্রিগারের প্রশ্নটা একজন খুব সঙ্গতভাবে রেখেছেন। অন্য মানুষের ট্রিগার আমি কি করে বুঝবো, আগে আমি আবারও বলবো, আগে আমি আমায় দেখা শুরু করি। আমরা নিজেরা একটু ভাবার চেষ্টা করি আমি মূলত কি কি জিনিস নিয়ে ইরিটেটেড হই। আমি নিজের প্রতি খুব একেবারে মানে ভীষণ নির্দয় হয়ে দেখবো তা নয়, কিন্তু সজাগ হয়ে দেখবো। কিন্তু গাবলু, আমরা যখন পড়াশুনো করেছিলাম তখন আমরা যখন কালইয়ুং পড়ছি না, তখন আমাদের তো পড়ানো হয়েছিল যে তুমি নিজের মধ্যে যা মানে তুমি অন্য লোকের মধ্যে যা যা নিয়ে খিটখিটে হও, আসলে তুমি হয়তো দেখো না, ডিনায়ালে রেখে দাও, সেই উপাদানগুলো হয়তো তোমার মধ্যে আছে, তুমি হয়তো সেটাকে প্রজেক্ট করছো। এটা কি এই খিটখিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে? কারণ এই যে আমি অন্য লোকের মধ্যে এত খিটখিটেপনা দেখছি, তার কিছু কিছু উপাদান আমার নিজের মধ্যেই আছে কিনা। খুব সুন্দর বললে। হ্যাঁ, হতেই পারে, সব সময় নাও হতে পারে, আবার হতেও পারে। ইনফ্যাক্ট এইটা না আমার মনে হয় যে কোনো তত্ত্ব যখন আমরা আমাদের জীবনে প্রয়োগ করছি, আমাদের একটু ভাবতে হবে যে একটা তত্ত্ব আমরা জেনেছি মানে সব সিচুয়েশনের জন্য সেটা নয়। কিন্তু মানে এটা হচ্ছে, ধরো যারা ক্যামেরা নিয়ে ছবি তোলেন তাদের কাছে তো অনেক রকমের লেন্স থাকে, রতন এক একটা ছবিতে এক একটা লেন্স ব্যবহৃত হয়। তো আমরা যে থিওরিজ শিখেছি সেই সমস্ত থিওরিগুলোই সব সিচুয়েশনেই অ্যাপ্লিকেবল নাও হতে পারে। আমাদের অত ভ্যারাইটি অফ থিওরিজ দেওয়াও হয়েছে যাতে আমরা ও আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা করতে পারি। তুমি যেটা বললে সেটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ধরো যেখানে একজন বলছেন যে আমার হাজবেন্ড ভীষণ কিপটেমি করেন, বা যিনি বলছেন যে আমি দেখেছি ও রিটায়ারমেন্টের পর থেকে এরকম হয়ে গেল, মানে সেখানে তো একটা ডেফিনিট একটা অভিজ্ঞতাও তার হচ্ছে যেটা তাকে খারাপ লাগা দিচ্ছে। সেই ট্রিগার গুলোকে আমরা আগে দেখবো, আমরা আগে মোটামুটি বোঝার চেষ্টা করব কি কি আমার সাথে ঘটছে। এবং যদি এমনও হয় যে আমার ইরিটেশনটা আমি নিজের কাছেই ডিনায়ালে রাখছি, আমার মনে হয় না আমি অত ইরিটেটেড, আমায় সবাই বলে, আমি বলবো সেই কিউটাও আমরা নেব। কারণ বহু সময় আমরা আমাদের ইরিটেশনের সেলফটাকে যেহেতু পছন্দ করব না, যেহেতু সেটা নিয়ে আমাদের খুব গর্বিত হওয়ার কিছু নেই, তাই আমরা তাকে দেখেও না দেখতে পারি। কিন্তু আমার চোখ মুখ দেখে, আমার আচরণ দেখে আরেকজনের মনে হতে পারে যে আমি উত্তরটা খিটখিট করিয়ে দিয়েছিলাম। হয়তো কেউ একটা বললো যে তুমি ওরম ভাবে কথা বলছিলে কেন, কিভাবে আবার কথা বললাম। এই কিভাবে আবার কথা বললামটার বলার ধরনের মধ্যেও নিশ্চয়ই প্রেম ঝরে পড়ছিল না। তাহলে আমি যদি একটু বলি যে বোধহয় তাহলে আমি একটু বেশি রিয়াক্ট করেছি, আই উইল কাম ব্যাক টু ইউ, আমি ভেবে দেখবো। আই ক্যান অলওয়েজ সি দ্যাট, যে আমি ভেবে দেখবো, আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো, হয়তো এই মুহূর্তে আমি নিজেও ঠাউর করতে পারছি না। তাহলে আমাদের এক্সাজারেটেড ইরিটেশন যেখানে যেখানে আছে, একটা বিরক্তি, তিক্ততা, বিভিন্ন জিনিসের সামান্য অসঙ্গতিতে আমার অনেক বেশি একটা প্রতিক্রিয়া, আগে আমরা সেগুলোর একটা ম্যাপিং নিই, নিজেকে দেখি। তারপরে আমি ভাবি যে আচ্ছা এই যে আমার মনে হচ্ছে যে এটা এরকম না হয়ে ওরকম হলো না কেন। নাও কামিং ব্যাক টু দ্য ফান্ডামেন্টাল এরিয়া অফ ইট, যেখানে আমাদের পারফেকশনিজমেরও প্রশ্ন উঠে আসছে রতন, যেটা একদম গোড়াতে বলছিলাম। সত্যি কি এটা আমাদের পক্ষে নিশ্চিত করা সম্ভব যে আমি যেটা যেভাবে যখন চাইছি তাই হবে? সম্ভব না, ইম্পসিবল। মানে আমি এমন কোনো মানুষ যদি এসে বলেন হ্যাঁ আমি আমার লাইফে কারেক্ট প্ল্যানিং দিয়ে এটা করে ফেলতে পেরেছি, আমি যখন যেটা যেরকম ভাবে চাই আমার জীবনে ঠিক তেমনটাই ঘটে, কোনোদিন কোনো প্রবলেম রাইজ করে না, আমি তাকে এখানে গেস্ট হিসেবে আনতে বলবো রত্নাবলীদিকে, সিরিয়াসলি। কিন্তু আমি এরকম কাউকে পাইনি, তুমি এরকম কাউকে পাইনি রত্নাবলীদি। তুমি আমার থেকে আরো অনেক বেশি জীবন দেখেছো, আরো অনেক অভিজ্ঞতা নিয়ে তুমি কাজ করছো। তার মানে এটা ওরকম ভাবে হয় না, আমরা জানি। সেটা আমি আমার প্রিয় মানুষের ক্ষেত্রেও পাবো না, অর্থাৎ ঠিক যে সময় যে আচরণটা সে করলে আমার ভালো লাগতো পাবো না সবসময়। কেন? ওই সময় যখন আমি এই কথাগুলো তোমায় বলতাম তুমি তো বুঝতে, তাহলে আজ কেন বোঝো না? তার কারণ সেই সময় ওর মনটা ঠিক যেমনটা ছিল আজকের মনটা তেমন না হতে পারে। ঠিক যেমন আমিও হয়তো কখনো গোড়ার দিকে ও যদি বলে থাকি এই তুমি কিছু মনে করো না, না আমি কিছু মনে করিনি বলেছি, এখন আমি ফোঁস করে উঠছি, আমিও তো একরকম নেই।
আমার নিজের মধ্যেও যদি বদল এসে থাকে তাহলে ওর মধ্যেও বদল আসছে, ওদের মধ্যেও বদল আসছে। আচ্ছা, মাও যখন ছোটবেলায় হয়তো অনেক বেশি ধৈর্য নিয়ে ডিল করতেন, মায়েরও হয়তো এখন বয়স বেড়েছে, মাকেও অনেককে নিতে 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 ধরো ওই জলের গ্লাসটা যদি কানায় কানায় পূর্ণ থাকে, তখন আরেকটু কিছু এলে মাও উঠছে পড়ছেন, তখন হয়তো বলছে মা তুমি তো আমায় বুঝতে, আরে আর কতদিন বুঝবে, তুই এবার একটু বোঝ না, একটু তো রোল রিভার্সাল কর। এইটাও যদি আমরা খুব প্রাথমিকভাবে নিজের মধ্যে ভাবি যে কেনই বা সবকিছু অত পারফেক্টলি আমার মনের মতো হবে, আমার সমস্ত আচরণকেও তো সবসময় আমি খুব পছন্দ করতে পারছি না, তাহলে ঠিক ওরমটা হলেই ভালো হতো, না হলেই নয়। এই কমপ্লেন করার যে একটা মন, কিছু না কিছু নিয়ে তার যে কোথাও একটা ভীষণ ফ্রাস্ট্রেশন, অতৃপ্তির, অভিযোগের মন, আগে নিজেকে তার সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। কারণ আমাদের মন ভীষণ পাওনাদার এবং বায়নাদার। পাওনাদার কেন? ঠিক যেরকম আমার যা পাওনা তাই নিয়ে ও বারবার আমার কাছে ন্যাক করবে, কিন্তু আমার তো এটা পাওয়ার কথা ছিল, কিন্তু আমার তো এটা পাওয়ার কথা ছিল। পাওনাদারকে যেরকম একবার ফেরালে সে আর ফিরে আসবে না এমনটি নয়, আমাদের মনও তাই। এবং সে ন্যাক করবে, বায়না করা, ঘ্যান ঘ্যান করা, এটা আমাদের মন অপূর্ব পারে। আমাকে দেখতে হবে যে আমি কি সত্যি সেই মনের মধ্যে একটা বদল আনতে চাইছি। শান্তির প্রশ্ন যিনি করেছেন, এবার যদি তার উত্তরের কাছে আসি, যে ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে যে এইভাবে তো আমি নিজের মনের সঙ্গেও ভালো থাকছি না, আমি খিটখিট করছি, সারাক্ষণ আমার ভুরু কুচকে রয়েছে, সবকিছু নিয়ে আমার মুখটা তেতো হয়ে রয়েছে, আমিও তো চারপাশটা এনজয় করতে পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে হয়তো হ্যাঁ মানে এইটা এরকম না হয়ে আজকে অন্যরকম হলে ভালো হতো, আমার হয়তো ঢুকেই মনে হলো, ধরা যাক এই ঘরে ঢুকেই রত্নাবলী মনে হলো ওহো আজকে এই রঙের পর্দাটা লাগালে ভালো হতো, বা আমার হয়তো মনে হলো ওহো আমাকে ওই কাপটায় চা দিলে ভালো হতো, ধরো যাক হয়নি। আমাদের কাছে কোনটা মোর ইম্পর্টেন্ট, আজকে শ্যুটটা নাকি পর্দার রংটা নাকি চায়ের কাপটা? আমরা যদি এবার এই মনটাতেই থাকতে থাকি তাহলে কিন্তু আমরা এই দিকটাতে আর ফোকাস করতে পারছি না। তাহলে আমরা যেখানে আটকে গেলাম এবং যেটাকে এতটা গুরুত্ব দিয়ে দিলাম, প্রাধান্য দিয়ে দিলাম, সে আমাকে বিরাট একটা কিছু দিচ্ছিল তাও কিন্তু নয়। বহু সময় এমনও হতে পারে, ধরো যে একটা বড় অতৃপ্তি নিয়ে আমি রয়েছি, যে আমার কোনো একজন সঙ্গী বা আমার পরিবারের কেউ একেবারেই আমার মনের মতন আচরণ করে না, তার চারপাশে আরো অনেকে আরো অনেক কিছু করছে, সেইগুলোকে আমরা অদেখা করে রাখি এবং সেই হিসেবগুলো আমরা বুঝতে চাই না। তার কারণ রতন, আমরা যখন কোনো মানুষের সাথে খুব সংযুক্ত থাকি তখন না আমাদের তাকে, তার প্রতি প্রেম বলো, তার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট বলো, শ্রদ্ধা, ভালোবাসা যাই বলো না কেন, সেটার এমন একটা ম্যাগনিফাইং লেন্স আমাদের চোখে থাকে, আমরা মনে করি যে আমার সমস্ত কিছু মনের মতন করে দেওয়ার ক্ষমতা উনি রাখেন না, উনি রাখেন না। এইখানে তুমি যেটা বলছিলে যে প্রজেকশনের একটা অন্য দিকও আমি আনবো, সেটা হচ্ছে এক্সটার্নালাইজেশন। আমি কোনো একটা কিছুতে যাই ঘটুক না কেন সবসময় যদি এক্সটার্নালাইজ করি যে এই গোটাটার কারণ তো বাইরে, আমি কেন নিজেকে ঠিক করবো, এটা তো অমুকের জন্য, আমি ধরে নিলাম অমুকের জন্য, কিন্তু অমুক তো নিজেকে পাল্টাচ্ছে না, তাতে কি আমি ভালো থাকছি? ঠিক, ফলে আমাকে নিজের যদি মনের মধ্যে সেই প্রশান্তিটা আনতে হয়, তাহলে আমি যদি কিছু কিছু জিনিস এক্স্যাক্টলি যেমনটা আছে তার সঙ্গে টানাপোড়েনটা কমিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট করা মানে অ্যাপ্রুভ করা নয়, আমি কিন্তু এটা একটু আলাদা করে বলতে চাইবো। কারণ অনেক সময় এটা মনে হতে পারে যে কেন অ্যাকসেপ্ট, এটা কি ঠিক না? অফকোর্স ঠিক না, কিন্তু আমি যদি যেটা ঘটছে সেটাকে আমি জানি এক্ষুনি বদলাতে পারবো না, তথাপি যদি আমি এটা নিয়ে কেন এরম হচ্ছে করতে থাকি, তাতে আমার মনের মধ্যে এই অতৃপ্তি, এই অভিযোগের ফলে যে বিরাট একটা তিক্ত আবহাওয়া তৈরি হলো, তা আমাকেই আর ভালোর কাছে পৌঁছতে দিচ্ছে না। আমি একটা কুয়াশাচ্ছন্ন রাস্তায় হারিয়ে পড়ছি, আমার রৌদ্রোজ্জ্বল দিনে হাঁটা হচ্ছে না, অথচ আমার মনের মধ্যে সব রকম রাস্তা ছিল। কিন্তু এটা আমার মনে হয় ইরিটেশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা রাখবো, এবং নিজের স্ক্রিপ্টে না আটকে যাওয়া, যেটা একদম গোড়াতেই বলছিলাম যে এইটা তো আমাকে ইরিটেটেড করবেই। ওয়েল, হতে পারে এটা আমি নিজের সম্পর্কে বরাবর জেনে এসেছি, কিন্তু আমি তো নিজের সম্পর্কে জেনেছি, তো আমি যদি মনে করি যে না ঠিক আছে, এরকম তো হতে পারে যে আমরা একটা সময় একটা কিছু জেনেছিলাম, পরে জানলাম না না এখন আর ওটা ওখানে নেই, ওই বাড়িটা আর এখন ওখানে নেই, জানো তো ওইটা না ওই রাস্তায় এখন মুভ করে গেছে, জানার পরেও যদি তোমাকে ওই বাড়িটায় যেতে হয়, তুমি কি ওই রাস্তায় যাবে? যাবে না তো।
একইভাবে তোমারও যদি মনে হয় যে এই ইরিটেশন, আমারও যদি মনে হয় ইরিটেশন নিয়ে যেখানে পৌঁছানোর ছিল পৌঁছতে পারি না, প্রত্যেকবার রাস্তা গুলিয়ে যায়, তাহলে কেন বারবার ওই রাস্তাটাই নিচ্ছি? অন্যের রাগ, অন্যের ইরিটেশন নিয়ে আপাতত যেটুকু বলবার সেটা হচ্ছে, তুমি কিন্তু ভীষণ খিটখিট করছো, তোমাকে কিন্তু আজকাল আর নেওয়া যাচ্ছে না, এইটা বললে যে ভালো লাগে না সেটাও কিন্তু আমাদের চিঠিতে আছে। যারা নিজেদের খিটখিট করা নিয়ে লিখেছেন তাদের কোথাও একটা এই দূরত্ব, এই সরে আসতে হওয়া, অন্যের অপছন্দের পাত্র হয়ে ওঠা নিয়েও যন্ত্রণা আছে। তো আমরা যদি একটু এভাবেও ভেবে দেখি যে যিনি খিটখিট করছেন আমার বাবা মা হতে পারেন, সঙ্গী হতে পারেন, ওই মোমেন্টে তো তিনিও ভালো বোধ করছেন না, খুব দারুণ ফিল করছিলাম তাই খিটখিট করছিলাম, এটা তো হতে পারে না, মানে ইটস অ্যান অ্যাবসার্ডিটি রতন। তো আমরা যদি তাকে ওই অ্যাঙ্গেলে একটু বলি যে হতে পারে, দেখো আমি জানি না, তুমি না তোমার রিটায়ারমেন্টের পর থেকে আমার মনে হয় তুমি মনে হয় ভালো নেই, তোমাকে না দেখে আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়, আমি বুঝতে পারি তুমি হয়তো চেষ্টা করছো অনেক কিছু করে নিজেকে ডিস্ট্রাক্টেড রাখার, বাট কোথাও একটা তোমার ওই পুরোনো ছন্দে বোধহয় তুমি নেই গো, তুমি রাগ করছো কেন, তুমি কেন খিটখিট করছো, ওটা তো আমার তোমায় নিয়ে কি খারাপ লাগে আমি তোমায় জানাচ্ছি, তোমার সঙ্গে তোমার থাকাটা যে ডিস্টার্ব হয়েছে এই দিয়ে সংলাপটা শুরু করা যায় কিনা। নো, ইট ইজ নট অ্যাবাউট মি। ধরা যাক আমি তোমার খিটখিটানি নিয়েও নিলাম, তাতেও কি তুমি তোমার সঙ্গে ভালো থাকছো না তো? আমি যদি সেই জায়গা থেকে তাদের সঙ্গে সংলাপে যেতে পারি এবং বলতে পারি যে তুমি একটু কারোর সঙ্গে কথা বলে দেখবে, কারণ ইন অল প্রবাবিলিটি এই রিটায়ারমেন্টের পরে চেঞ্জ, ইনফ্যাক্ট বয়স্ক বাবা মায়ের ক্ষেত্রে অনেকে লিখেছেন, এবং এক্ষেত্রে আরো একটা ছোট্ট অ্যালার্ট করার কথা বলবো, এমন যদি হয় যে কোনোদিন এরকম ছিলেন না, হঠাৎ একটা বয়সের পরে যে হিউজ টেম্পারামেন্টাল শিফট, সেখানে কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন তৈরি হচ্ছে কিনাও আমাদের ভাবতে হবে, তো তাদেরকে একটু এনকারেজ করে চলো না কারোর সাথে গিয়ে একটু কথা বলি, আই জাস্ট ওয়ান্ট ইউ টু বি হ্যাপি, এই অ্যাঙ্গেল থেকে কনভারসেশনটা শুরু করা যায় কিনা। ঠিক, অনেক অনেক ধন্যবাদ তোকে অনুত্তমা, আজকে কতগুলো খুব পাওয়ারফুল ইনসাইট তুই শেয়ার করলি, এবং যেটা দিয়ে আমি আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাইবো তোর কথা থেকেই ধার নিয়ে, যেমনটা অনুত্তমা বললেন যে আমাদের মন তো খুব পাওয়ারফুল, আমাদের মনের মধ্যে অনেকগুলো পথ আছে, আমরা সচরাচর যে জানাশোনা পথ, ধরুন একটা জঙ্গল, যে জানাশোনা পথ, সেখানে অনেক সুন্দর করে একটা রাস্তা বিছানো আছে, আমরা সেই বিছানো রাস্তা দিয়ে হাঁটতে ভালোবাসি, সেটা তো সবাই সেই পথ ধরে হাঁটেন, এবার সেই পথ ধরে হেঁটে আমরা দেখছি যে খিটখিট করা এবং অন্যের খিটখিটে হওয়া দুটোর কোনোটাই ঠিক বাগে আনতে পারছি না, অথচ সেই একই জঙ্গলে একটা খুব সরু ধরুন রাস্তা আছে, দুপাশে জংলি গাছ, পাথর ইত্যাদি পেছানো, যেখান দিয়ে সচরাচর মানুষ যান না, মনের সেই পথটাকে যদি আমরা ফলো করে যাই, সেটাও তো একদিন প্রশস্ত বড় পথ হবে, সেটা কি পারি? সেটা পারলে আমার মনে হয় এই বড্ড খিটখিট করি বা অন্যেরা খিটখিট করছেন, সেই জায়গাটা আমরা খানিকটা হলেও মোকাবেলা করতে পারবো, একটা শান্তি হয়তো আসতে পারে। বিউটিফুলি সেড। খুব ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে নতুন একটা পর্বে আপনাদের সাথে নিয়ে।